একটা শহরকে ঠিক কি মহান করে তোলে? আচ্ছা, শুধু কি বড় বড় দালান কোঠা, ইট পাথরের জঙ্গল, নাকি এর পেছনে আরও গভীর কোণে ম্যাপর আছে? চলুন আজ আমরা সেই শহরগুলোর গল্প শুনি যারা শুধু মানচিত্রে নিজেদের জায়গা করে নেয়নি, বরং গোটা ইতিহাসকেই নিজেদের মতো করে গড়ে তুলেছে। শুরু করা যাক এই দৃশ্যটা দিয়ে। বেশ ভুতুরে, তাই না? একটা শহর, জনশূন্য, রাস্তাগুলো খাঁ খাঁ করছে। ভাবুন তো একবার, এই ছবিটা আমাদের একটা কথা মনে করিয়ে দেয়। সময়ের স্রোতে কিন্তু সবচেয়ে সেরা শহরও হারিয়ে যেতে পারে। তাহলে প্রশ্নটা হলো, কেন কিছু শহর টিকে থাকে আর কিছু শহর শুধু ইতিহাসে পরিণত হয়? এইটাই তো আসল প্রশ্ন, তাই না? কি সেই গোপন ফর্মুলা যা একটা শহরকে শুধু টিকিয়েই রাখে না, বরং গোটা সভ্যতাকে পথ দেখানোর ক্ষমতা দেয়? চলুন এই রহস্যেরই সমাধান খোঁজা যাক। আর এই উত্তরটা পেতে হলে আমাদের কিন্তু সময়কে পিছিয়ে নিয়ে যেতে হবে, একেবারে ইতিহাসের গভীরে। খুঁজে বের করতে হবে সেই ভিতগুলো যার উপর ভর করে দাঁড়িয়েছিল সর্বকালের সেরা শহরগুলো। আমাদের প্রথম বিল্ডিং ব্লক বা ভিত্তি, সেটা হলো আইন। আর এই আইনের খোঁজে আমরা চলে যাব প্রাচীন ব্যাবিলনে। ভাবুন তো, একটা বড় শহর, অনেক মানুষ, তাদের একসাথে ধরে রাখার জন্য কি দরকার? দরকার একটা নিয়মের কাঠামো। আর ব্যাবিলনই প্রথম সে বিধিবদ্ধ আইনের ধারণাটা দিয়েছিল। এই ধারণাটার সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো হাম্মুরাবির কোড। আমরা সবাই তো চোখের বদলে চোখ এই কথাটা শুনেছি, তাই না? এটা কিন্তু সেই কোডেরই অংশ। মানে বিশৃঙ্খলার মধ্যে একটা শৃঙ্খলা আনার জন্য এটাই ছিল প্রথম একটা বড় পদক্ষেপ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই আইন কিন্তু সবার জন্য সমান ছিল না। দেখুন, একজন স্বাধীন মানুষের হাড় ভাঙার শাস্তি একরকম, আর একজন দাসের হাড় ভাঙলে তার শাস্তি ছিল একেবারেই অন্যরকম। মানে আইনটা শৃঙ্খলা তো এনেছিল, কিন্তু সমাজে যে একটা উঁচু নিচুর ভেদাভেদ ছিল সেটাকে বেশ শক্তপোক্ত করে দিয়েছিল। তো আইনের ভিত্তি তো পাওয়া গেল, এরপর কি? এরপর এলো যুক্তির যুগ। আর তার জন্য আমাদের যেতে হবে এথেন্সে। এথেন্স পৃথিবীকে দুটো একেবারে বিপ্লবী জিনিস উপহার দিয়েছিল, এক দর্শন আর দুই গণতন্ত্র। দার্শনিক থেলিসের গল্পটা শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। উনি কি করেছিলেন জানেন? কোনো দেবদেবীর কথা না শুনে শুধু যুক্তি আর আবহাওয়া পর্যবেক্ষণ করে বলে দিয়েছিলেন যে সে বছর জলপাইয়ের ফলন বাম্পার হবে। আর শুধু বলেই থামেননি, সেই সুযোগে জলপাই পেশার সব যন্ত্র ভাড়া করে নিয়েছিলেন। ফলাফল, প্রচুর টাকা আয় করলেন। এর মাধ্যমে উনি আসলে প্রমাণ করে দিয়েছিলেন যে পুরনো গল্পের চেয়ে যুক্তির জোর অনেক বেশি। আমাদের প্রাচীন শহরের তালিকায় শেষ স্টপ হলো রোম। কিন্তু একটা প্রশ্ন জাগে, তাই না? একটা ছোট্ট শহর কিভাবে এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদের ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিদ্যার মধ্যে। এটা ছিল তাদের সুপার পাওয়ার। এই যে প্যান্থিয়নের গম্বুজটা দেখছেন, ভাবা যায় প্রায় 2000 বছর পরেও এটা পৃথিবীর সবচেয়ে বড় আনএনফোর্সড কংক্রিটের গম্বুজ। এটা কিন্তু শুধু একটা বিল্ডিং না, এটা ছিল রোমানদের বিশাল স্বপ্ন, তাদের ক্ষমতা আর ইচ্ছাশক্তির একটা জ্বলজ্বন্ত প্রতীক। তো প্রাচীন ভিত্তিগুলো তো দেখা হলো, এবার চলুন একটা বড় লাফতি সোজা চলে আসি আধুনিক যুগে, 20 শতকে। দেখি ব্যাবিলন, এথেন্স আর রোমের এই ধারণাগুলো কিভাবে নতুন রূপ নিল আর পরাশক্তিদের মধ্যে এক নতুন লড়াইয়ের জন্ম দিল। শীতল যুদ্ধের সময়টা ছিল দুটো ভিন্ন স্বপ্নের লড়াই। একদিকে মস্কো, যার মূলমন্ত্র ছিল সমষ্টি, মানে ব্যক্তির চেয়ে রাষ্ট্র বড়, আর অন্যদিকে ছিল নিউ ইয়র্ক, যা হয়ে উঠেছিল ঠিক তার উল্টো, মানে ব্যক্তিগত স্বপ্ন, ব্যক্তিগত স্বাধীনতা আর অফুরন্ত সম্ভাবনার এক গ্লোবাল আইকন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? স্বয়ং লেনিন, মানে মস্কোর আদর্শের একজন প্রধান প্রবক্তা, তিনি একবার বলেছিলেন যে মানুষ নাকি পা দিয়ে ভোট দেয়। মানে মানুষ সেই দিকেই ছুটে যায় যেখানে তারা নিজেদের জন্য একটা ভালো ভবিষ্যৎ দেখতে পায়। আর এই পা দিয়ে ভোট দেওয়ার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? এই যে সংখ্যাটা দেখছেন, 2.5 কোটিরও বেশি মানুষ, এরা সবাই এলিস আইল্যান্ড দিয়ে নিউ ইয়র্কে ঢুকেছিল একটা নতুন জীবনের স্বপ্ন নিয়ে। নিজেদের পায়ে ভর করে ভোটটা কিন্তু তারা নিউ ইয়র্ককেই দিয়েছিল। শীতল যুদ্ধ হয়তো শেষ হয়েছে, কিন্তু আদর্শের এই লড়াইটা এটা কিন্তু থামেনি। 21 শতকে এসে এই লড়াইটা চলছে দুটো বিশাল শহরের মধ্যে। একদিকে ভারতের মুম্বাই, বিশৃঙ্খল, প্রাণবন্ত, গণতান্ত্রিক, যেখানে একেবারে তৃণমূল থেকে উঠে আসছে নতুন নতুন আইডিয়া আর উদ্যোগ। আর ঠিক তার বিপরীতে আছে চীনের বেইজিং, একেবারে সাজানো গোছানো, সুশৃঙ্খল, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে চলা একটা শহর। এই দুটো শহর আসলে ভবিষ্যতের দুটো আলাদা রাস্তার ছবি আমাদের সামনে তুলে ধরছে। একটা রাস্তা আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন অ্যাথেন্সের কথা, সেই বিপ্লবী স্বাধীনতা আর মুক্ত চিন্তার দুনিয়া, যেখানে ব্যক্তির স্বাধীনতাই শেষ কথা। আর অন্য রাস্তাটা
সেটা আমাদের নিয়ে যায় ব্যাবিলনের সামাজিক কাঠামো, রোমান সাম্রাজ্যের শৃঙ্খলা আর কেন্দ্রীভূত রাষ্ট্রীয় ক্ষমতার দিকে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, ভবিষ্যতের শহরগুলো কোন ব্লুপ্রিন্ট বা নকশা বেছে নেবে? ব্যক্তিগত স্বাধীনতার বিশৃঙ্খলা নাকি সমষ্টিগত শক্তির শৃঙ্খলা? এই সিদ্ধান্তের উপরই কিন্তু নির্ভর করছে আমাদের সবার ভবিষ্যৎ।